এই মুহূর্তে রাজনীতির মাঠ তোলপাড় উত্তাল আমরা বলতে পারি, কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সময় যতটা ঘনিয়ে আসছে, মানে সরকার ঘোষিত যে সময়, এনসিপির সাথে সরকারের দূরত্ব, এনসিপি নেতাদের অধ্যত্বপূর্ণ কথাবার্তা, সবকিছু মিলিয়ে নির্বাচনকে ঘিরে যে শঙ্কা হয়েছে, সেই দুর্দিনে ডক্টর ইউনূসের পাশে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটা নির্বাচনে পরিণত করার জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসাবে রাষ্ট্রের যে বাহিনীটার ভূমিকা, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, আর দ্বিতীয় হচ্ছে সরকারের অবস্থান। দুইটা জিনিসই আজকে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। যে এনসিপির যে সকল নেতারা মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আসলে কি আপনার সেই সক্ষমতা আছে যে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচনটা বন্ধ করার মতন? যদি থাকে তাহলে দেখাই দেন, কারণ সরকার অনড় সিদ্ধান্তে আছে। এর সাথে সরকারের এই নির্বাচনকে বিদ্যুৎ গতিতে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখবে, সেই সেনাবাহিনী কি ঘোষণা দিয়েছে। প্রথমে আমি সরকারের জায়গাটা ক্লিয়ার করছি। ইতিমধ্যে আপনারা জানেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, তবে সবচেয়ে শক্তিশালী উপদেষ্টা হিসাবে যাকে কাউন্টেবল করা হয়, ডক্টর আসিফ নজরুল ইসলাম। এনসিপি নেতাদের এই মুহূর্তে আসিফ নজরুল থেকে শুরু করে ডক্টর ইউনূস, কাউকে আর কিন্তু তারা ছাড়ছে না। কে কি সুযোগ সুবিধা নিচ্ছে, কে কি করছে না করছে, এ নিয়ে কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য তারা দিচ্ছেন। ইভেন দলটির শীর্ষ পদে মাহিন সরকার জাস্ট ডাকসুতেছে ভিপি পদে, ভিপি না, সাধারণ সম্পাদক পদে সে একটা মনোনয়ন নিছে, এর জন্য তারা বহিষ্কারও করে দেওয়া হয়েছে। এনসিপি আপাতত ভুলে যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা, বিন্দু বিন্দু জল। এই যে তারা ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা, বিন্দু বিন্দু জল থেকে সাগর, মহাসাগর, মরুভূমি তৈরি করতেছিল, সেখানে নিজেরাই কিন্তু নিজেদের ভাঙন ধরাচ্ছে। বাকি আছে সরকারের অবস্থান, সরকারের স্পষ্ট বক্তব্য। আজকে আসিফ নজরুল বলছেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, কোন দলের না। এটা কিন্তু সত্যি। এখন রাজনৈতিক দল কারো মন চাইবে সে ইলেকশনে আসবে, কারো চাইবে সে আসবে না। সরকারের করণীয় কি? এখানে কিছুই করার নাই। বাট তারা এখন যেমন বলছে 1 সেকেন্ডে রাজপথে নেমে যাবে, তো রাজপথ খালি নামেন, দেখেন জনগণ আপনাদের পাশে ওই আগের মতন দৌড় দিয়ে আসে কিনা, লিখিত গ্যারান্টি নিয়ে যান যে 50,000 মানুষ আর একত্রিত করতে পারবেন না। সো একটা নির্বাচনকে থামানোর জন্য বা একটা নতুন মেকানিক সিস্টেম তৈরি করার জন্য যে চেষ্টাটা করছেন, এটা এই মুহূর্তে সম্ভব না। কারণ সরকার বলছে নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মানে ওয়াদাবদ্ধ, ফেব্রুয়ারিতে নির্বাচন, এরপর এই সরকার চলে যাবে। তো সরকার চলে গেলে সবচেয়ে বড় ঝামেলা যে দলটা পড়বে সেটা হচ্ছে এনসিপি। কারণ বিএনপি জনাব তারেক রহমানকে নিয়ে এত পরিমাণ মন্তব্য, এত পরিমাণ কথাবার্তা তারা বলে রাখছে, নিজেরা হয়তো টেনশনে করছে। এখন প্রশ্ন হচ্ছে এনসিপি মাঠে নামবে বা এনসিপি এটা করবে, বা জনগণ বা কোন একটা বিশেষ গোষ্ঠী চক্র তারা যদি নির্বাচনকে প্রতিহত করতে চায়, ল এনফোর্সমেন্ট বাহিনী তারা কি করবে? সেনাপ্রধান বলছে যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সরকারকে সর্বোচ্চ লেভেলের সাপোর্ট করবে আপনার সেনাবাহিনী। এমনকি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতার জন্য সর্বোচ্চ প্রস্তুতি অবস্থায় আছে সেনাবাহিনী। সেনাপ্রধান বলছেন যে একটা নির্বাচনেরকে গ্রহণযোগ্য করে তোলার জন্য মাঠের পরিস্থিতি, যে ভোট চুরি হইতে পারে, ডাকাতি হইতে পারে, কারণ সেনাবাহিনী এখন অলরেডি কিন্তু মাঠে ডিপ্লয়েড করা আছে। তারপরে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, সেখান থেকে অনেকে চিন্তা করতেছে সেনাবাহিনী মাঠে থাকলে লাভ কি। জামাত দাবি করতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই। এরকম অনেক কিছু এখানে আলোচনার মধ্যে আছে, যে সরকার নির্বাচন দিতে কতটুকু সক্ষম। সরকার সক্ষম, সরকার বলতেছে, ইসি বলতেছে আমরা সক্ষম, সেনাপ্রধান বলতেছে সেনাবাহিনী প্রস্তুত, বাকি আছে পুলিশ বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে কোনো শক্তি নাই নির্বাচনকে থামায়। সো নির্বাচন হবেই। সবকিছু মিলিয়ে সেনাপ্রধান এবং আসিফ নজরুলের এই বক্তব্য স্পষ্ট বার্তা দিচ্ছে সবাই একটা সুতোই এখন গাঁথা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, আর ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে যাচ্ছে। আর যারা দুষ্কৃতিকারী কোনো পরিকল্পনা করবে, প্রত্যেকের কপালে শনি আছে। ঢাকা ইউনিভার্সিটি বলা হয়ে থাকে প্রাচ্যের অক্সফোর্ড, এটা নামে বলা হয়ে থাকে, কাজে আসলে ওই লেভেলে এখান থেকে কোনো আউটপুট হয় নাই। যাই হোক, বাংলাদেশের জন্য এটাই অক্সফোর্ড। তো সেই ঢাকা ইউনিভার্সিটির যেই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, বা সংক্ষেপে আমরা যেটা ডাকসু বলি, সেই নির্বাচনটা খুব সম্প্রতি সংগঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে সবাই যার যার মতন করে নিজস্ব প্যানেল ঘোষণা করছেন। প্রতিটি রাজনৈতিক দল থেকেও তাদের প্যানেল ঘোষণা করা হচ্ছে। আজকে সম্ভবত ছাত্র দলের ফুল প্যানেলটা ঘোষণা আমরা দেখবো। তবে ইতিমধ্যে অনেকে যারা করছেন ছাত্র শিবিরের যে প্যানেলটা, এইটা একটু ব্যতিক্রম হয়েছে। এখানে বেশ কিছু কৌশলী অবস্থান নেওয়া হয়েছে। আর এই মুহূর্তে শিবিরের যে ধরেন যে পৌষ মাস চলছে, সেই পৌষ মাসে তারা বিচক্ষণতারও কিন্তু কিছু প্রমাণ দিচ্ছেন। আসুন দেখি ডাকসুর শিবিরের যে প্যানেলটা, এখানে কেন এত শিবিরের এই প্যানেল দিয়ে আলোচনা তৈরি হলো। প্রথমত শিবির দীর্ঘদিন পরে এই একটা জায়গা তারা তৈরি করতে পারছে। আর গতকালকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ঢাবির স্যার নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলন করে
আপনার সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, তিনি আপনার প্যানেলটা ঘোষণা করছেন। সেখানে আমরা দেখছি যে আলোচিত ব্যক্তিত্ব সাদিক কায়েম, তিনি এই ডাকসুর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। মানে কি বলছে, শিবিরের প্যানেল থেকে নির্বাচন করবেন সভাপতি পদে। সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাবির বর্তমান যিনি সভাপতি SM ফরহাদ, এবং সহ সাধারণ সম্পাদক পদে আছে ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। প্যানেলে ব্যতিক্রম হিসাবে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে এক চোখ হারানো খান জসিম, যাকে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বাট আমি নাকি স্বাগত জানাই যে তারা তাদের প্যানেলে এই একটা ক্যারেক্টার কানেক্টেড করেছেন। এবং বিজয় ৭১ হলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলাম, যিনি সদস্য পদে প্রার্থী হয়েছেন। আমরা দেখছিলাম যে সাদিক কায়েম, তিনি দৃষ্টি প্রতিবন্ধী যে রাইসুল আছেন তার হাত ধরে তিনি হাসতে হাসতে বের হচ্ছিলেন। সংবাদ সম্মেলনে ভিপি, জিএস এবং এজিএস পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন নুরুল ইসলাম সাদ্দাম। প্যানেলের অন্যান্য পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন। আর এখানে আমরা যেটা দেখলাম যে আধুনিক এবং ইসলামিক এই দুইটার সংমিশ্রণ শিবিরের এই প্যানেলে আছে। একদিকে যেমন হিজাবওয়ালা নারীরাও আছে, অপরদিকে হিজাব ছাড়া নারীরাও আছে। মানে শিবিরের এইবারের যে প্যানেলটা টোটালি আমরা একটা সিস্টেমে আনা হয়েছে যে শিবির সম্পর্কে বা জামাত ইসলাম সম্পর্কে যে কট্টরবাদী, কট্টরপন্থী, তার উপরে ধরেন আমরা দেখলাম যে একজন চাকমা শিক্ষার্থী, তাকেও কিন্তু এখানে কানেক্ট করেছে, তিনি জামাত ইসলাম করেন না। মানে একটা সার্বজনীন প্যানেল সাজানোর জন্য, স্টুডেন্টদের মনোযোগ আকর্ষণের জন্য যে প্যানেলটা করা দরকার ছিল, সেই প্যানেলটাই শিবির আসলে সামনে নিয়ে আসছে। আর আমি বরাবরই বলি, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, অন্যান্য দলগুলোর মধ্যে শিবিরের সাথে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, 90% ক্ষেত্রে আপনি দেখবেন সারা বাংলাদেশে শিবিরের যে কমিটিগুলো গঠিত হয় কোয়ালিটিতে, আর আমাদের ছাত্রলীগ, ছাত্রদলের যে কমিটিগুলো গঠিত হয় কোয়ালিটির থেকে একটু বেশি দরকার হয় কার কি। খুবই অল্প পোলা পায় না, একদম রুট লেভেল থেকে, গ্রাম থেকে আইসা তার কর্ম দিয়া, মেধা দিয়া, যোগ্যতা দিয়া এই দলগুলোর বড় বড় পদে বসার সক্ষমতা পান। বেশিরভাগ ক্ষেত্রে হ্যালো অথবা অমুকের অমুক, তমুকের তমুক। শিবিরের মধ্যে এই জিনিসটা বরাবরই আসলেই কিন্তু কম আছে। দেখেন, আমি শিবিরের সাপোর্টার না, বাট যেটা সত্য সেটা বলতে হবে। যার কারণে অনেক আমারে জামাত ইসলামও বলেন, কমেন্টগুলো দেখলেই খেয়াল করবেন। তো দেখা যাক ছাত্র দলের প্যানেলটা কেমন হয়, সেটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও তৈরি করব।